জারক বিজারকের বেসিকটুকু আমরা শিখছি। আজকে আমরা জারক বিজারকের উদাহরণ পড়ব, জারণ বিজারণের কি বলে এটাকে, বিক্রিয়া পড়ব, এবং হচ্ছে আমরা কিছু টাইটেশনের মূলনীতি শিখব। আচ্ছা, এখন দেখো জারক বিজারক। জারক কি আমরা কালকে বলে ফেলছি, অর্থাৎ যারা জারণ ঘটায় এবং নিজে কি হয়, বিজারিত হয়। অর্থাৎ জারক হচ্ছে ইলেকট্রন গ্রহীতা। কি? ইলেকট্রন গ্রহীতা। আচ্ছা, যে পদার্থের যত বেশি ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি থাকবে, সেটা তত বেশি সবল জারক পদার্থ হবে। ঠিক আছে? যে পদার্থের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি হবে, কি হবে, যত বেশি হবে, সেই পদার্থ কি হবে, তত বেশি সবল জারক হবে। কি হবে? সবল জারক। আচ্ছা, এখন আমাদের হ্যালোজেন মৌলগুলো আমরা চিনি, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা আমরা চিনি যে এরা হচ্ছে হ্যালোজেন মৌল। তো আমরা জানি সবচেয়ে সবল জারককে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর কি, আয়োডিন। ঠিক আছে? সুতরাং মনে রাখবা, যার তড়িৎচঞ্চলতা বেশি, যার কি বেশি, তড়িৎচঞ্চলতা বেশি, তার ইলেকট্রন গ্রহণের প্রবণতা তত বেশি। যার কি, তোমার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার কি ইলেকট্রন গ্রহণের প্রবণতা তত বেশি হয়। যার কারণে ফ্লোরিনটা কি, সবচেয়ে বেশি সবল জারক। এখন খেয়াল করো, প্রথম দুইটা গ্যাসীয়, পরেরটা তরল, পরেরটা কঠিন, এটা আমরা শিখছি যে প্রথম দুইটা ফ্লোরিন গ্যাস এবং ক্লোরিন গ্যাস। ব্রোমিনটা হচ্ছে লাল তরল, আর এটা হচ্ছে কঠিন বেগুনি। কি? কঠিন বেগুনি। এটা হচ্ছে কঠিন বেগুনি। ওকে। এখন দেখো, তোমার এখানে আবার গ্যাসীয় আছে, তরল আছে এবং কঠিন জারক আছে। তাহলে আমরা কঠিন, গ্যাসীয় এবং তরল জারকগুলোর নামগুলো শিখি। যেমন দেখো, গ্যাসীয়, গ্যাসিয়ার মধ্যে প্রথমে কোনটা আছে? ফ্লোরিন, ক্লোরিন, এই দুইটা সর্বপ্রথমে আছে। এরপরে অক্সিজেন, তারপরে ওজোন, তারপর সালফার ডাইঅক্সাইড, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এরা হলো গ্যাসীয় জারক। এরা কি? গ্যাসীয় জারক। ঠিক আছে? তাহলে গ্যাসীয় জারক কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজোন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তরল জারক কারা আছে? তরল জারক, তরল জারক কারা তাহলে? এক নাম্বার ব্রোমিন, এটা হচ্ছে তরল ব্রোমিন। ওকে। H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, যেগুলো ইক অ্যাসিড, ইক, যেগুলো ইক, নাইট্রিক, সালফিউরিক। ঠিক আছে? যেগুলো ইক অ্যাসিড, তারা সবাই তরল জারক। মনে থাকবে? তাহলে ব্রোমিন, হাইড্রোজেন পারঅক্সাইড, ইক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা সবাই তরল জারক। এবার আসে কঠিন জারক। কঠিন জারক কারা? কঠিন জারক হচ্ছে আয়োডিন, এক নম্বরে আমরা আয়োডিন। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট, তারপর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2, তারপর ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। তাহলে হ্যাঁ, কোনগুলো কঠিন এগুলো মনে রাখবো: আয়োডিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ক্লোরেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং ফেরিক ক্লোরাইড। এরা হচ্ছে কঠিন জারক। মনে থাকবে? আশা করি মনে থাকবে। আস্তে আস্তে মনে থাকবে, এখন মনে না থাকলেও কয়েকদিন চর্চা করলে, রিপিটেড পড়াশোনা করলে এগুলো মনে থাকবে। এগুলো বেসিক জিনিস না জানলে অনেক কিছুই আমাদের হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে? অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবজেক্টিভের জন্য হট টপিক, প্রতি বছরই কোশ্চেন থাকে। আচ্ছা, এরপর সব বিজারক। বিজারক মানে কি বলতো?
বিজারক মানে যে বিজারণ ঘটায় এবং নিজে কি হয়, জারিত হয়। তার মানে সে ইলেকট্রন ত্যাগ করে, কি করে সে, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে বিজারক কারা? যারা ধাতু তারা হচ্ছে বিজারক। তাহলে আমরা একটা ছন্দ দিয়ে খুব ভালো মতো অনেকগুলো বিজারকের নাম মনে রাখতে পারবো। ছন্দটা কি বলতো? হাই হাই, কবির জামান স্যার, কবির জামান স্যার অক্সফোর্ড, অক্সফোর্ড থেকে, অক্সফোর্ড থেকে টিন নিয়ে ফিরলেন, টিন নিয়ে ফিরলেন। হাই মানে কি? হাইতে হচ্ছে হাইড্রোজেন, এটাতে হচ্ছে কি জানো, N2H4, এটার নাম হলো হাইড্রাজিন। কি এটার নাম? হাইড্রাজিন, এই জন্য হাই হাই, হাইড্রোজেন এবং হাইড্রাজিন। কবির মানে কপার, জামান মানে জিঙ্ক, সার মানে হচ্ছে কি জানো, সালফার ডাইঅক্সাইড। সকল ধাতু, সকল ধাতু হলো বিজারক। সকল ধাতু কি? বিজারক। তাহলে সালফার ডাইঅক্সাইড এবং সকল ধাতু সবাই হচ্ছে বিজারক। অক্সফোর্ড মানে কি? অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, H2C2O4, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। থেকে মানে কি? সোডিয়াম থায়োসালফেট, এটার নাম অক্সালিক অ্যাসিড, অক্সফোর্ড, হ্যাঁ, অক্সালিক অ্যাসিড মনে রাখবা, অক্সালিক অ্যাসিড। থেকে মানে হলো সোডিয়াম থায়োসালফেট, এটার নাম কি? সোডিয়াম থায়োসালফেট, থায়োসালফেট। তাহলে সোডিয়াম থায়োসালফেট। টিন মানে কি জানো? টিন মানে কি? SnCl2। নিয়ে ফিরলেন ফেরাস সালফেট, ফেরাস সালফেট, মনে থাকবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, আরেকটা মনে রাখবা, হাইতে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা কি জানো? হাই দিয়ে আরেকটা জিনিস মনে রাখবা, Hg2Cl2, মার্কারি ক্লোরাইড, Hg2Cl2, এটা মনে রাখতে পারো। বুঝতে পারছো? Hg2Cl2। এখন খেয়াল করো, তোমরা এখানে খালি চোখে যেগুলা দেখতে পাইতেছো, কোনগুলো গ্যাসীয় বলো তো? এই যেমন হাইড্রোজেন একটা গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, তাই না? এরা গ্যাস। তাহলে এখানে গ্যাসীয় কারা? তাহলে গ্যাসীয় বিজারক কারা এখানে? গ্যাসীয় বিজারক, হাইড্রোজেন, তারপরে সালফার ডাইঅক্সাইড, তারপর হাইড্রোজেন, N2H4, আর কি? পারক্সাইড, H2O2। এখন বলবা পারক্সাইড কেন এখানে, সালফার ডাইঅক্সাইড কেন এখানে? এরা তো জারক ছিল। তার মানে কিছু আছে কমন, জারক হিসেবেও কাজ করে, বিজারক হিসেবেও কাজ করে। এগুলো আমরা একটু পরে দেখতে পাবো, যে কারা জারক হিসেবেও কাজ করে, বিজারক হিসেবেও কাজ করে। এবার আসলে তরল বিজারক কি? তরল বিজারক, তরল বিজারক কাকে দেখতে পাচ্ছ? যেগুলো আস অ্যাসিড, কি অ্যাসিড? আস, আস মানে কি? নাইট্রাস, HNO2, সালফিউরাস, H2SO3, যেগুলো আস অ্যাসিড, সেগুলো হচ্ছে তরল বিজারক। মনে থাকবে, তরল বিজারক। তাহলে এই যে নিয়ে, নিয়েতে আমরা কি পড়বো বলো তো? নিয়ে মানে হচ্ছে নাইট্রাস অ্যাসিড এবং সালফিউরাস অ্যাসিড। যেমন এই যে সার, এই সার দিয়ে আমরা মনে রাখবো সালফারাস অ্যাসিড, সালফিউরাস, সালফিউরাস। আর নিয়েতে হচ্ছে নাইট্রাস, কি? নাইট্রাস অ্যাসিড, HNO2। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের একটা ছন্দ দিয়ে আমরা সবগুলো মনে রাখতে পারতেছি। হাইড্রোজেন, হাইড্রোজেন, কপার, জিঙ্ক,
সালফার ডাইঅক্সাইড সকল ধাতু, সালফিউরাস অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট, টিন ক্লোরাইড মানে SnCl2, নাইট্রাস অ্যাসিড, ফেরাস সালফেট। তার তরল বিজারক গেল। বাকি যা আছে সবাই কঠিন। বাকি যা আছে সবাই কঠিন। মনে থাকবে? হুম। ও আর একটা জিনিস মনে রাখবা। ও একটু মিস্টেক হয়ে গেছে, দাঁড়াও তো। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই যে H2O2, H2O2টা এখানে হবে, তরলে হবে, তরলে। H2O2টা তরলে হবে। আর গ্যাসীয়তে হবে ওজোন। ওজোন হবে, হ্যাঁ। গ্যাসীয়তে ওজোন হবে। এটা একটু উল্টা হয়ে গেছে। গ্যাসীয়তে ওজোন হবে, হ্যাঁ। আর এখানে হবে H2O2। এটা ঠিক করে নাও একটু। ওকে, বাকি যেগুলো আছে সেগুলো কঠিন। ওকে। যেমন সকল ধাতু হচ্ছে কঠিন। কপার জিঙ্ক কঠিন। অক্সালিক অ্যাসিড কঠিন। সোডিয়াম থায়োসালফেট কঠিন। ফেরাস সালফেট কঠিন। টিন ক্লোরাইড কঠিন। Hg2Cl2 কঠিন। তার মানে যেগুলো বাদ পড়ছে সবাই কঠিন বিজারক। সবাই কি? কঠিন বিজারক। তাহলে যেগুলো বাদ পড়েছে সেগুলো লিখে নাও, যে কোনটা কোনটা কঠিন বিজারক হবে। হ্যাঁ, এগুলো সব লিখে নাও একসাথে। তাহলে কঠিন বিজারক কারা? বুঝতে পারছো? মুছে দিলাম। এখন দেখো, জারক বিজারক, জারক ও বিজারক না লেখা হলে বলবা, হ্যাঁ। জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। উভয় হিসেবে কাজ করে কে? এটা ছন্দ দিয়ে মনে রাখবা একটা। ছন্দটা কি বলবো? ও সখী, ফিরবো না হায়, ফিরবো না হায়। তাহলে দেখো, ও মানে হচ্ছে ওজন। ও মানে কি? ও মানে হচ্ছে ওজন। তাহলে ওজনটা কিন্তু আমাদের গ্যাসীয় জারক, গ্যাসীয় বিজারক দুইটাই। সখীটা কি? সখী মানে সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড কিন্তু, সালফার ডাইঅক্সাইড কিন্তু তোমার দুইটাই কিন্তু গ্যাসীয় জারক বিজারক। ফিরবোনা মানে কি? ফিরবোনা, ফেরাস সালফেট। বুঝতে পারছো? আর কি? ফিরবোনা, ফিরবোনা হায়। হায় মানে হলো H2O2, H2O2। ঠিক আছে। আর নাতে কি বলো তো? নাতে কি লেখা যায়? নাতে কি লেখা যায়? নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস। বুঝতে পারছো? তাহলে দেখো, আমি এগুলোর ব্যাখ্যা তোমাদের কিন্তু আসবে, যদিও তোমরা এখন এগুলো পড়ো নাই। তো ফার্স্ট টার্মে না এগুলো। ভাইয়া আগের স্লাইডটা একটু দেন। কোনটা? এর আগেরটা। এর আগে স্লাইড দিতে গেলে অনেকক্ষণ লাগবে। তো এটা, এটা তুলো আগে। তোমার ওটা আমি পরে ক্লাস যখন দিব তখন তো তুলতেই পারবা। ক্লাস তো রেকর্ড দিয়ে দেবো একটু পরেই। আগে এটা তুলো, যে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কে। ওইটা দিব একটু পরে। এই সুপ্রিয়া, তুমি ইয়ে করছো না, তুলছো না? একটু একটু ছবি তুলে পাঠাও তো। আমাকে ইনবক্সে দাও, ইয়াতে দাও, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দাও। বিজারকের শ্রেণীটা দাও, বিজারক যেগুলো আছে। বিজারকেরটা আমাকে একটু পাঠাই দাও। বিজারক কোনটা কোনটা বলছি সেগুলা। ওকে, এখন দেখো, তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে কি জানো? যে বলবে যে ওজন জারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো। সালফার ডাইঅক্সাইড জারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। হ্যাঁ, এরকম প্রশ্ন আসবে। এখন খেয়াল করো,
এই দুইটা ব্যাখ্যা লিখে দেই তাহলে বুঝতে পারবা। যেমন Fe2+ জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে। উভয় হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো। কাজ করে, ব্যাখ্যা করো। আরেকটা ধরো H2O2 জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো। একই কোশ্চেন। তারপরে Sn2+ Sn2+ জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো। এই তিনটে ধরো তুমি শিখে গেলা। তাহলে Fe2+ কিভাবে জারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে? জারক মানে কি? জারণ ঘটাবে এবং নিজে কি হবে? বিজারিত হবে, তাই না? তাহলে খেয়াল করো, যখন এই আয়রনেরটা খেয়াল করো, যে সে ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, FeCl2, ফেরাস ক্লোরাইড, FeCl2 যখন যুক্ত হলো জিঙ্কের সাথে, যুক্ত হয়ে তৈরি হইলো কি? আয়রন প্লাস জিঙ্ক ক্লোরাইড। এখন দেখো, এইখানে ক্লোরিনের -1 যদি হয়, এটা হবে +2, আয়রন হবে +2। আর জিঙ্ক তো 0। জিঙ্ক কেন 0? মুক্ত অবস্থায় যে কোনো মৌলের জারণ মান কত হয়? 0 হয়। মুক্ত অবস্থায়, অর্থাৎ সে যৌগ হিসেবে নাই, মুক্ত আছে। সুতরাং মুক্ত অবস্থায় কি হয়? যে কোনো যে কোনো মৌলের জারণ মান কত হয়? 0 হয়। তাহলে Fe2+ থেকে কি হয়েছে? 0 হয়েছে। এটা এটা কিন্তু 0 এখন। তাহলে কি এটা কি হয়েছে? বিজারণ হয়েছে। কি হয়েছে? বিজারণ হয়েছে। তাহলে এটার মূলত বিজারণ হয়েছে, বিজারণ হয়েছে। তাহলে বিজারণ হয়েছে, তার মানে কি? সে এখন জারক হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? জারক। তাহলে এখানে সে হলো জারক। তাহলে এখানে Fe2+টা কি? জারক। তাহলে Fe2+টা কি এখানে? জারক। এখন সে বিজারক হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? বিজারক। ধরো সে হচ্ছে আহ FeCl2 ছিল, হ্যাঁ FeCl2 ছিল, এখানে সে একটা ক্লোরিন যুক্ত করছে। কি যুক্ত করছে? ক্লোরিন গ্যাস। তাহলে হয়ে গেছে FeCl3। কি হয়ে গেছে? FeCl3 এখানে হয়ে গেছে FeCl3। FeCl3 সমতা করলে হয় কি? এখানে 2, এখানে 2। তো আয়রন হচ্ছে এখানে +2, এখানে হয়ে গেছে +3। তাহলে এখানে কি হয়েছে বলো তো? এখানে হয়েছে জারণ। কি হয়েছে? জারণ। তার মানে সে এখন কি কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে। তাহলে যখন জারণ হবে তখন সে বিজারক, আর বিজারণ হলে সে জারক। এটা একটা উদাহরণ। Fe2+, তখন তোমরা ব্যাখ্যা সহ লিখবা, কথায় লিখতে হবে জারক কাকে বলে, বিজারক কাকে বলে, এটা লিখবা। সংজ্ঞা দেওয়ার পরে উদাহরণ দিয়ে দিবে একটা করে। উদাহরণ দিলে তোমরা দুই দুই পাবা, হ্যাঁ। তাহলে এটা একটা উদাহরণ, যে Fe2+ থেকে Fe3+ হয়ে গেছে। আর Fe2+ থেকে তখন 0 হয়ে গেছিল, মনে থাকবে? আচ্ছা, তাহলে এটা মনে রাখবা। এখন H2O2, এটা একটু খেয়াল করো তো। H2O2, H2O2 এটা একটু খেয়াল করো, যে এটা কিভাবে জারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। H2O2 যখন যুক্ত হয় কার সাথে? হাইড্রোজেন সালফাইড। ধরো H2O2 যুক্ত হয়েছে কার সাথে? হাইড্রোজেন সালফাইড। তো উৎপন্ন হয়েছে কি বলতো? সালফার প্লাস পানি। সালফার প্লাস পানি। এখন পারক্সাইডের ক্ষেত্রে আমরা জানি, পারক্সাইডে অক্সিজেন কত থাকে? -1। পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1। আর এখানে কত হয়ে গেছে বলো তো? -2। তাহলে কি হয়েছে বলো? -1 থেকে -2 হয়েছে, অর্থাৎ বিজারণ হয়েছে। কি হয়েছে? বিজারণ। তার মানে এটা একটা জারক। তার মানে H2O2টা কি এখন? জারক। তার মানে এই অক্সিজেনের কি হয়েছে? বিজারণ হয়ে গেছে। তার মানে এখানে সে একটা জারক। আর ধরো হচ্ছে তোমার H2O2 যুক্ত করছে ক্লোরিন। কি যুক্ত করছে? ক্লোরিন যুক্ত করে তৈরি করছে HCl প্লাস অক্সিজেন। তাহলে এখন খেয়াল করতো, অক্সিজেন এখানে -1 আর এখানে 0। তাহলে কি এখানে এখানে কি হয়েছে বলো তো? জারণ হয়েছে। কি হয়েছে? জারণ। জারণ হলে কি? সে বিজারক। জারণ হলে কি? সে বিজারক। তাহলে উদাহরণ দিবা।
সংজ্ঞায় দিবা, আর এইরকম করে উদাহরণ দিবা সুন্দর মতো দুইটা, জারকের একটা বিজারকের একটা। মনে থাকবে? এবার আসো SN2+, এটা কিভাবে করবা? একই জিনিস, যে একবার জারণ ঘটাবা, একজন বিজারণ ঘটাবা। তাহলে SN2+, SN2+ থেকে কি হয়ে গেছে SN4+। যেমন ধরো তোমার স্টেনাম ক্লোরাইড, এটা যুক্ত করছে ক্লোরিনের সাথে, যুক্ত হয়ে তৈরি হয়েছে SnCl4, SnCl4, SnCl4। ঠিক আছে? তাহলে এখানে স্ট্যান্ডার্ডটা +2, আর এখানে হয়ে গেছে +4। তাহলে কি হয়েছে বলো তো? জারণ হয়েছে। জারণ মানে কি? বিজারক। SN2+টা এখানে বিজারক। বুঝতে পারছো? আবার কি হবে? তুমি বিজারণ ঘটাবা। বিজারণ ঘটাবা কিভাবে বলো? বিজারণ কিভাবে ঘটাবা? SN2+-এ বিজারণ কিভাবে ঘটাবা? ধরো SnCl2 এটাই আছে, হ্যাঁ, প্লাস জিঙ্ক দিবা। জিঙ্ক দিলে কি হবে? SN+ জিঙ্ক ক্লোরাইড। বুঝতে পারছো? তাহলে কি হয়ে গেল? এখানে +2 ছিল, এখানে 0 হয়ে গেল। তাহলে কি বিজারণ হয়ে গেছে না? বিজারণ হয়ে গেল। তাহলে মুক্ত অবস্থায় কিন্তু সমস্ত মৌলের জারণ মান শূন্য হয়। তাহলে এটা বিজারণ হয়ে গেছে। তাহলে এটা একটা জারক। ওকে, এইভাবে করে আমাদের ব্যাখ্যাগুলো দিতে হবে। মনে থাকবে? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখন আমরা কিছু জিনিস শিখব। সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া কত প্রকার। জারণ বিজারণ বিক্রিয়া কত প্রকার, হ্যাঁ। তার আগে একটা জিনিস মূলনীতি শিখে নেই, যে জারণ বিজারণের টাইট্রেশনের মূলনীতি। জারণ বিজারণের টাইট্রেশনের মূলনীতিটা শিখে নেই। দেখো, লেখা শেষ, মুছে দিলাম। ওকে। জারণ বিজারণের টাইট্রেশনের মূলনীতি কি? মূলনীতি। ঠিক আছে। আচ্ছা দেখো, এখন একটা জারক আর একটা বিজারক, ধরো এটা হচ্ছে জারক আর এটা হচ্ছে একটা বিজারক। যখন বিক্রিয়া করবে, ধরো এটা জারক আর এটা বিজারক, বিক্রিয়া করলে উৎপাদ তৈরি হবে। কি উৎপাদ? যে কোনো একটা উৎপাদ হবে। এখন যখন আমরা বিক্রিয়া করব, আমাদের কিন্তু অবশ্যই সমতা করতে হবে। সমতা না করলে কিন্তু হবে না। তাহলে আমরা ধরো এখানে সমতা করলাম, এখানে এ ধরলাম, এখানে ছোটাতে বি ধরলাম। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা তোমাদের ঘনমাত্রা নির্ণয় করতে যাব, টাইট্রেশন মানে কি? টাইট্রেশন মানে হচ্ছে অজানা ঘনমাত্রা নির্ণয়, অজানা ঘনমাত্রা নির্ণয়। তাহলে ঘনমাত্রার সূত্র কি বলতো? ঘনমাত্রা নির্ণয় সূত্রটা V1S1 অথবা VA/SA, VB/SB। ঠিক আছে, যে কোনো একটা। তাহলে আমরা মনে রাখবো যে উপরে লিখবো হচ্ছে এর মোল সংখ্যা বাই এইটা। তাহলে মোল মোল মানে কি? এন, এন এর সূত্র পড়ছিলাম না, মনে আছে? N = W/M, V/22.4, N/Na, N = VS। তাহলে উপরে হবে VS, অর্থাৎ VASA/A। এ মানে কি? এই যে এইটা সহগ, এই সহগটা ইকুয়াল টু বিজারক মানে কি? VB/SB বাই তার মোল সংখ্যা, এই যে তার সহগ, এটা তার সহগ। ভাগ করলাম, ভাগ করার পর আর আর গুণ করে দেব। কি করে দেব?
আর আট গুণ করে দেবো, তাহলে এ চলে যাবে এইখানে, বি চলে যাবে এইখানে। তাহলে এ, ছোট হাতের এ মানে কি? সমতাকৃত সহগ। এখানে দুই মৌল থাকতে পারে, তিন মৌল থাকতে পারে, চার মৌল থাকতে পারে। এখানে বি তে তোমার এক দুই তিন চার যা ইচ্ছে তাই হইতে পারে। ঠিক আছে। তাহলে আমাদের আর আর গুণ করার পরে আলটিমেটলি কি আসে বলো তো? যে বি ভি এ এস এ ইকুয়াল টু এ ভি বি এস বি। তাহলে আমরা এস বি হবে এখানে, হ্যাঁ। তাহলে আমরা কি মনে রাখবো বলো তো? এ মানে আমরা জারক ধরছি, বি মানে বিজারক, তাহলে ভি এ মানে কি? জারকের আয়তন। আর এস মানে কি? জারকের ঘনমাত্রা। ভিবি মানে কি? বিজারকের আয়তন। এস বি মানে কি? বিজারকের ঘনমাত্রা। হয়ে গেল। ওকে। তাহলে আমাদের সমতা করে এইভাবে কি করতে হবে, টাইট্রেশনের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এটার অঙ্ক আমরা পরে করব, আপাতত আমরা বেসিক গুলো আগে শেষ করি। বেসিক গুলো কি? এখন আমরা পড়বো জারণ বিজারণ বিক্রিয়া কত প্রকার। জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। একটা সামঞ্জস্য বিক্রিয়া, একটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, একটা শতজারণ বিক্রিয়া, এবং একটা হচ্ছে তোমার কি, বিরঞ্জন বিক্রিয়া। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে দেখতে থাকি। তাহলে দেখো, লেখো জারণ বিজারণ বিক্রিয়া চার প্রকার। জারণ বিজারণ বিক্রিয়া চার প্রকার। এক নাম্বার শতজারণ, শতজারণ বিক্রিয়া। দুই নাম্বার সামঞ্জস্য বিক্রিয়া। তিন নাম্বার অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য। চার নাম্বার বিরঞ্জন বিক্রিয়া, বিরঞ্জন বিক্রিয়া। তাহলে এখন খেয়াল করি। একটা করে আমরা সংজ্ঞা পড়তে হবে, উদাহরণ পড়তে হবে, হ্যাঁ। কারণ বলবে নিচের কোনটি সামঞ্জস্য বিক্রিয়া, অথবা নিচের কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তো এগুলো উদাহরণও পড়তে হবে, আবার খ নাম্বারে আসে, ক নাম্বারেও আসে। তো তোমাদের সবগুলো জানতে হবে, এ টু জেড। এখানে এখানে কোনো কিছু বাদ দেওয়ার মতো আসলে কোনো কায়দা নাই আসলে, এই এখান থেকে বাদ দেওয়ার মতো, এই টপিক থেকে। ওকে। দেখো, প্রথমে হচ্ছে শতজারণটা পড়ি, এক নাম্বারটা পড়ি। শতজারণ, ধরো এটা হলো পটাশিয়াম ক্লোরেট। কি? পটাশিয়াম ক্লোরাইড। ওইটা যখন ভেঙে যায় তখন কি হয়? পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। তো আলটিমেটলি কি হয় দেখো, অক্সিজেন কত? -2। পটাশিয়াম অলওয়েজ +1, পটাশিয়াম কি অলওয়েজ +1। ধাতুর জারণ মান কখনো চেঞ্জ হয় না। তাহলে এই মাঝখানেরটা কত হবে? মাঝখানেরটা হবে +5। তাহলে কেন্দ্রীয় মৌল +5। এখন খেয়াল করো, ক্লোরিন -1, পটাশিয়াম +1, আর অক্সিজেন 0। এখানে সবগুলোর জারণ মান বসানোর শেষ আমার। একটা নির্দিষ্ট বিক্রিয়ক থেকে দুইটা উৎপাদ তৈরি হয়েছে। নির্দিষ্ট বিক্রিয়ক থেকে কয়টা উৎপাদ তৈরি হয়েছে? দুইটা। তাহলে এই বিক্রিয়কের মধ্যে দেখো, একটা মৌলের জারণ ঘটছে, একটা মৌলের বিজারণ ঘটছে। যেমন অক্সিজেনের -2 থেকে 0 হয়েছে, এটা কি হয়েছে? জারণ। আর ক্লোরিনের কি হয়েছে? বিজারণ। তাহলে মনে রাখবা, একই বিক্রিয়ক থেকে দুইটা ভিন্ন মৌলের কি হয়েছে, একবার জারণ হয়েছে, একবার বিজারণ হয়েছে। তার মানে লিখবা, একই বিক্রিয়ক থেকে উৎপন্ন দুটি ভিন্ন উৎপাদে, একই বিক্রিয়ক থেকে উৎপন্ন দুটি ভিন্ন উৎপাদে একটি মৌলের কি হয়েছে? একটি মৌলের জারণ এবং অপর মৌলের বিজারণ।
অপর মৌলের বিজারণ, এটাকে বলে শতজারণ বিক্রিয়া। একই বিক্রিয়ক থেকে উৎপন্ন দুটি ভিন্ন উৎপাদে একটি মৌলের জারণ হইবে, একটা মৌলের বিজারণ হবে, এটাকেই বলা হয় শতজারণ। এটাকে কি বলে বলো তো? শতজারণ বলে। লেখা শেষ। 1 2 3 মুছে দিলাম কিন্তু, হ্যাঁ। আচ্ছা, দেখো, এবার আমরা পড়বো 2 নাম্বারটা, সামঞ্জস্য বিক্রিয়া। কি? সামঞ্জস্য বিক্রিয়া। একটা হাইড্রোজেন সালফাইড আর একটা নিলাম সালফার ডাইঅক্সাইড, বিক্রিয়া করলে তারা উৎপন্ন করবে পানি ও সালফার। এখন খেয়াল করো, সালফার এখানে -2, কারণ হাইড্রোজেন +1, এটা -2 হবে তাহলে। সালফার এখানে কত? এটা যদি অক্সিজেন -2 হয়, এটা হবে +4। হিসাব করে দেখো, কারণ আমরা কি জানি যে জারণ বিজারণের যোগফল, মানে জারণ মানের যোগফল কত হবে? অলওয়েজ 0 হবে। সুতরাং +4 - 4 0। অক্সিজেন এটা -2 হইলে 2 হবে এটা, আর এটা তো +1। আর সালফার এখানে কি? 0। সালফার 0 কেন? কারণ সে মুক্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? মুক্ত। দেখো তো, হাইড্রোজেন এবং অক্সিজেন এদের কি কোনো চেঞ্জ হয়েছে জারণ মানের? এদের চেঞ্জ হয় না, এদেরকে চেঞ্জ করা লাগবে না। এরাও তো দর্শক আয়ন। কি? দর্শক আয়ন। অর্থাৎ যাদের জারণ মানের পরিবর্তন হয় না, তারাই হচ্ছে দর্শক আয়ন। কি আয়ন? দর্শক আয়ন। এখন খেয়াল করো, সালফারের, এই সালফারেরটা হয়েছে জারণ হয়েছে -2 থেকে 0, জারণ হয়েছে। আর এই সালফারের হয়েছে হচ্ছে বিজারণ। কিছু বুঝলা? তার মানে দুইটা ভিন্ন বিক্রিয়কে উপস্থিত একই মৌলের, দুটি ভিন্ন বিক্রিয়কে উপস্থিত একই মৌলের একটির জারণ হয়, একটির বিজারণ হয়, এটাকে বলা হয় সামঞ্জস্য বিক্রিয়া। দেখছো, তুমি উদাহরণটা পারলে, তুমি তোমার সংখ্যা মুখস্থ করতে হবে না তো, তুমি তো এমনি বানায় লিখতে পারবা। তাহলে দেখো, দুটা ভিন্ন বিক্রিয়কে, দুইটা ভিন্ন বিক্রিয়কে উপস্থিত একই মৌলের, উপস্থিত একই মৌলের একবার কি হয়েছে? জারণ, এবং আরেকবার কি হয়েছে? বিজারণ হয়েছে। এটাকে বলা হয় সামঞ্জস্য বিক্রিয়া। কি বলা হয় এটাকে? সামঞ্জস্য বিক্রিয়া। মনে থাকবে। আর একটা উদাহরণ দিতে পারি আমি, তোমরা বললে। আর একটা উদাহরণ দিয়ে মনে রাখতে পারো। যেমন ধরো, পটাশিয়াম ব্রোমেট প্লাস পটাশিয়াম ব্রোমাইড প্লাস HCl বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে ধরো পটাশিয়াম ক্লোরাইড প্লাস ব্রোমিন প্লাস পানি। খেয়াল করো তো, ব্রোমিন এখানে কত? +5, এখানে -1, কিন্তু ব্রোমিন এখানে 0 হয়ে গেছে না? তাহলে এই যে +5 থেকে 0 হয়েছে, এটা হলো বিজারণ ঘটছে। কি ঘটছে বলো তো? বিজারণ। আর এইটার হচ্ছে জারণ। বুঝছো?
এটাকে বলা হয় দুটো ভিন্ন বিক্রিয়কে উপস্থিত একই মৌলের একবার জারণ হবে একবার বিজারণ হবে। বুঝতে পারছো? এবার আসো অসামঞ্জস্যকরণ। অসামঞ্জস্যকরণ বা ডিসপ্রপোর্শনেট বিক্রিয়া। দেখি, আগামীকাল গুণগত রসায়নের সৃজনশীল সলভ করাবো। বুঝতে পারছো? দেখো, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, এটা কি? এটাকে ইংলিশে বলে কি? ডিসপ্রপোর্শনেট বিক্রিয়া। ইংলিশে বলে ডিসপ্রপোর্শনেট। উদাহরণ দিয়ে করলে বেশি ভালো হবে। হ্যাঁ, আমরা মুখস্থ করার চেয়ে আমরা উদাহরণ দিয়ে পড়বো, তোমাদের জন্য বেশি ভালো। দেখো, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া কে দেয় জানো? হ্যালোজেন মৌল আছে না? হ্যালোজেনের মধ্যে একটা মৌলই দেয়, তার নাম ক্লোরিন। তার নাম কি? ক্লোরিন দেয়। তো দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন যদি আমরা বিক্রিয়া করি, তাহলে আমাদের কি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইপোক্লোরাইট প্লাস পানি হবে। কি হবে? প্লাস পানি। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এখানে ক্লোরিনটা কত? জারণ মান কত বলো তো? 0। এখানে -1, কারণ সোডিয়াম +1, তাই না? আচ্ছা, এখানে সোডিয়াম +1, অক্সিজেন তো -2, তাহলে এখানে হবে ক্লোরিনটা +1। তাহলে একটু খেয়াল করো, ক্লোরিনের এই যে 0 থেকে -1 হয়েছে একবার, আর 0 থেকে +1 হয়েছে একবার। কিন্তু দেখো, বিক্রিয়কটা সেম, কিন্তু উৎপাদ দুইটা ভিন্ন। তাহলে এখানে কথাটা কি হবে বলতো? একটি বিক্রিয়কের দুইটা ভিন্ন উৎপাদে, একটি বিক্রিয়কের দুইটা ভিন্ন উৎপাদে একবার জারণ হয়েছে একবার বিজারণ হয়েছে। বুঝতে পারছো? তাহলে একই বিক্রিয়কের দুইটা ভিন্ন উৎপাদে, দুটি ভিন্ন উৎপাদে একবার জারণ ঘটে এবং কি আরেকবার বিজারণ ঘটে। এটাকে বলা হয় কি? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। অসামঞ্জস্যকরণ বিক্রিয়া মনে থাকবে? একটা বিক্রিয়কের দুইটা ভিন্ন উৎপাদে একবার জারণ ঘটেছে একবার বিজারণ ঘটেছে। 0 থেকে -1, 0 থেকে +1 হয়েছে একবার। কোনো প্রবলেম? বুঝতে সমস্যা হলে জানাও। বুঝতে সমস্যা হলে জানাও, এখনই বুঝবা, প্রথমবারই বুঝবা, সেকেন্ড বার যেন বুঝে না লাগে। হ্যাঁ, সেকেন্ড বার বুঝতে গেলে সমস্যা। আচ্ছা, তাহলে মুছে দিলাম। এখন দেখ, আরেকটা উদাহরণ মনে রাখবা, সেটা হলো H2O2। পার অক্সাইড যখন ভেঙে যায় তখন কি হয় বলতো? পানি হয় আর হচ্ছে অক্সিজেন হয়, সমতা করলে এখানে 2, এখানে 2। এখন খেয়াল করো তো, অক্সিজেন এখানে কত? পার অক্সাইডে -1 না? অলওয়েজ -1। পার অক্সাইডে সবসময় -1। পার অক্সাইড কি শুধু এইটা আছে? এইটা শুধু পার অক্সাইড না, এটাও পার অক্সাইড, সোডিয়াম পার অক্সাইড। এই যে এখানে এটার নাম কি? বেরিয়াম অক্সাইড। বাট এখানে কিন্তু এই বেরিয়াম কিন্তু অলওয়েজ +2। কারণ কি? এটা কিন্তু এটা কিন্তু একটা ধাতু। ধাতু যার মান কখনো চেঞ্জ হয় না।
তাই তাই এটা +2 হইলে কি হবে? এটা এখানে -1 হবে না বলো তো? এখানে কি -1 হবে না? এটা কিন্তু -1। আমরা তো খালি পারক্সাইড চিনি যে হাইড্রোজেন পারক্সাইড, এটা কিন্তু একটা পারক্সাইড। এরা এরা এখানে কিন্তু -1, অক্সিজেন এখানে কিন্তু -1। ওকে, মনে রাখবা। এখন খেয়াল করো, তাহলে অক্সিজেন এখানে -1, এখানে হয়ে গেছে -2, এখানে হয়ে গেছে 0। তাহলে -2 থেকে -1 থেকে -2 হয়েছে, এটা হচ্ছে বিজারণ। এটার নাম কি? বিজারণ। মানে জারণ মান কমে গেছে। আর এটা -1 থেকে 0 হয়েছে, এটা হলো জারণ। এটা কি? জারণ, মানে জারণ মান বাড়ছে। -1 থেকে 0 হওয়া মানে কি? জারণ মান বেড়ে গেছে না? আর -1 থেকে -2 হওয়া মানে কি? জারণ মান কমে গেছে না? অবশ্যই কমে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। এখন খেয়াল করো, লাস্ট হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। মানে লাস্ট বলতে আজকের লাস্ট না, মানে এটার বিক্রিয়ার লাস্ট হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। হ্যাঁ, বিরঞ্জন বিক্রিয়াটা কি একটু দেখি। বিরঞ্জন বিক্রিয়া, বিরঞ্জন বিক্রিয়া মানে হচ্ছে ব্লিচিং এজেন্ট। তোমরা যদি ব্লিচিং পাউডার কাপড়ের মধ্যে দাও কেমন লাগবে বলো তো? কাপড়টা সাদা হয়ে যাবে না? হ্যাঁ, কাপড়টা কি সাদা হবে নাকি রঙিন হবে বলো? ব্লিচিং পাউডার দিয়ে দেখো তো একটু কাপড়ের মধ্যে। এটাকে বলে ব্লিচিং এজেন্ট, বিরঞ্জন। বিরঞ্জনকে বলি আমরা ব্লিচিং এজেন্ট। ওকে, ওকে। এখন লেখো, তাহলে বিরঞ্জন কারা? যারা হচ্ছে বর্ণকে বর্ণহীন করে, যারা কোনো বর্ণযুক্ত কিছুকে বর্ণহীন করে তারাই হচ্ছে বিরঞ্জক। হ্যাঁ, যারা বর্ণযুক্ত কোনো কিছুকে বর্ণহীন করে তারাই হচ্ছে বিরঞ্জক। তো লিখবা, যেসব জারক ও বিজারক, বিজারক, যেসব জারক এবং বিজারক জারণ ও বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, জারণ ও বিজারণ বিক্রিয়ার মাধ্যমে রঞ্জিত বা রঙিন, রঙিন বস্তুকে, রঙিন বস্তুকে বিবর্ণ করে, বস্তুকে কি করে? বিবর্ণ করে, তাকে বলা হয় বিরঞ্জক। তাকে কি বলা হয়? যেসব জারক ও বিজারক, যেসব জারক এবং বিজারক জারণ ও বিজারণ বিক্রিয়ার মাধ্যমে রঞ্জিত অথবা রঙিন বস্তুকে বিবর্ণ করে তাকে বলা হয় বিরঞ্জক। ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখবা, বিরঞ্জক কারা? ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড এবং পারক্সাইড, এরা হচ্ছে বিরঞ্জক। এরা কি? বিরঞ্জক। এই একজন বলো তো দেখি, ব্লিচিং পাউডারের সংকেত কি? কে বলতে পারবা? নাম বলো, ব্লিচিং পাউডারের নাম কি? কি বলা হয়? রাসায়নিক নাম কি? হুম, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি বলো তো? হুম, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি বলো? এই, সাদিয়া বলো তো। সাদিয়া বলো তো, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? পড়াশোনা করো না কেন? এটা পড়াইছি না? হ্যাঁ, 8 অধ্যায় পড়াইছি না? ব্লিচিং পাউডার পড়াইছি না? এই পড়াই নেই বলো তো? অজৈব যৌগের নামকরণ, অজৈব যৌগের নামকরণ যখন পড়াইছি তখনই কিন্তু এটা পড়াইছি। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট পড়াই নাই? একটা দিব দুইটা কানের মধ্যে। বলতে পারো না কেন? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, এটা হলো ক্লোরিন। ঠিক আছে, এর নাম, এটা হলো ব্লিচিং, ব্লিচিং পাউডার। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। পার না, এই এটা পারে না, এই রে। ইজি একটা জিনিস, না পারলে হবে এটা?
পড়াইছি না এটা? পড়াশোনা করো না তো, পড়াশোনা না করলে হবে? প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব একসাথে পড়তে হবে, একটা একটা অধ্যায় করে পড়তে হবে, অল্প অল্প করে। নাহলে সপ্তাহে, সপ্তাহে তোমরা 4 দিন বায়োলজি আর কেমিস্ট্রি পড়ো, 4 দিন হচ্ছে 3 দিন হচ্ছে, আর 4 দিন মানে 4 দিন বলতে কি, ধরো একটা সপ্তাহের মধ্যে ভাগ করবা, যে এই এই দিন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, আর হচ্ছে ধরো ফিজিক্স ম্যাথ আর হচ্ছে বাংলা পড়লাম, এই দিন হচ্ছে আমরা কেমিস্ট্রি বায়োলজি আর হচ্ছে ইংলিশ পড়লাম, আর বাকি থাকে একদিন আইসিটি পড়লাম, আইসিটির সাথে অন্য কিছু পড়লাম। হ্যাঁ, এগুলো তো করো না। তুমি কি যে করো, পড়াশোনার তো রুটিন নাই কোনো, যখন মন চায় পড়া, মানে যা মন চায়, যখন যেটা মন চায় সেটা করো। পরীক্ষা দিয়া যায়, পরে ওই চ্যাপ্টার পড়তে যায়, আগের গুলো আর পড়া হয় না। হুম। পরীক্ষা, পরীক্ষা দিয়া দেয় তো, তখন পরীক্ষার চ্যাপ্টার গুলা পড়তে যায়, আগের গুলা পড়া হয় না। এটা তো সমস্যা কলেজে, মানে এত পরীক্ষা নেই হুদাই। দেখো এই যে অন্যান্য কলেজের তুলনায়, যে তোমার যেগুলো একটু, যেমন হলিক্রস আর এনডিসি, এদের এক্সাম সিস্টেমটা কিন্তু একটু অন্যরকম। এরা ধাপে ধাপে পড়ায়, ধাপে ধাপে পড়ায়, ধাপে ধাপে কুইজ দেয়। কিন্তু ওদের পরীক্ষা মাত্র 3টা, একটা হাফ ইয়ারলি, লাস্টে হচ্ছে ইয়ার ফাইনাল, আর লাস্টে হচ্ছে তোমার ইয়ার টেস্ট পরীক্ষা। আর কোনো পরীক্ষা নাই, কিন্তু কুইজ আছে নিয়মিত, নিয়মিত কুইজ আছে। এইভাবে পড়লে তোমাদের কি, যে আজকে টিউটোরিয়াল দাও, কালকে হচ্ছে এই অর্ধবার্ষিক দাও, কালকে প্রি টেস্ট দাও, একটা মডেল টেস্ট দাও, একটা টেস্ট পরীক্ষা দাও, আবার পরীক্ষার আগে আর একটা, মানে প্রিপারেশন অনুযায়ী কি বলে এটাকে, মডেল টেস্ট, আর একটা প্রি মডেল টেস্ট দাও। এই হ্যান ত্যান করতে করতে এই মনে করে পড়াশোনা তো শেষ, কিছু হয় না আসলে কলেজের লাইফে, এই পরীক্ষা দিতে দিতে। এই ক্যান্টনমেন্ট গুলা বেশি করে, ক্যান্টনমেন্ট গুলা সবচেয়ে বাজে সিস্টেম এটা, মানে এত পরীক্ষা নেয়, পরীক্ষা নিলে মনে হয় যে পুরা মানে খুব পড়াশোনা করে উল্টা ফালায়। 5টা টিউটোরিয়াল, ওই তো পরীক্ষা, আবার প্রি টেস্ট 24। পরীক্ষা নেয় হুদাই খালি পরীক্ষা নেয়, নিয়ে হচ্ছে পড়াশোনার টাইম দেয় না। এই জন্য এইসব পোলাপান, মানে এইসব কলেজে পোলাপান দেখবো যে অ্যাডমিশনে খুবই খারাপ করে, কারণ ওই পরীক্ষা দিচ্ছে খালি এসএসসির মতো পড়ছে, কেমনে সৃজনশীল পাশ করা যায়, কেমনে 5টা সৃজনশীল মধ্যে 4টা সৃজনশীল লেখা পাশ করা যায়, সেটা খুঁজছে। অবজেক্টিভ পড়া নাই, কিচ্ছু পড়া নাই, রিডিং পড়া নাই, বইয়ের সাথে কোনো সামঞ্জস্য নাই, কোনো সংযোগ নাই। আগে কি পড়ছে না পড়ছে, স্যার পরে লাস্টে যায় দাগায় দেয় কয়েকটা, এটা পড়বা শেষ। মানে এইভাবে চলতেছে। এই জন্য দেখবে যে এডমিশনে কিন্তু ভালো করে কারা, এডমিশনে ভালো করে কিন্তু যারা হচ্ছে এই বইয়ের সাথে কানেক্টেড, মেইন বুকের সাথে কানেক্টেড, অনুশীলনী টেস্ট পেপার এসবের সাথে কানেক্টেড যারা, এরা হলো ভালো করে। এই সারাদিন খালি পরীক্ষায় দিতেছে, পরীক্ষায় দিতেছে, কিন্তু পড়াশোনার নাম নাই, তখন কিন্তু খারাপ হয়ে যায় রেজাল্ট। আগে থেকে সাবধান করে দিলাম, সময় মতো সব কাজ করার চেষ্টা করো। আসলে সময় আছে, সময় কিন্তু কম এরকমও না, সময়ও আছে। সময়টা আমরা কাজে লাগাইতে পারি না, সমস্যা হচ্ছে এটা, সময়টা কাজে লাগাইতে পারি না। একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টা কিন্তু অনেক সময়। কিন্তু আসলে এই যে কলেজে আসা যাওয়া, কলেজের একটা ধকল, এটার পরে আসলে পড়ার একটা এনার্জি, এটা আসলে ঠিক থাকে না, বুঝছো? এনার্জি মানে মুড থাকে না পড়ার। এটা শুধু তোমাদের না, এটা আমাদেরও বাস্তবতা এটাই। দেখো এখন এই যে মনে রাখবা যে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে, ক্লোরিনটা হচ্ছে সবচেয়ে সবল বিরঞ্জক, অর্থাৎ সবল বিরঞ্জক, মানে ব্লিচিং পাউডার, ঠিক আছে, মানে ব্লিচিং পাউডার যেটা, ব্লিচিং পাউডার সবল বিরঞ্জক। আর সালফার ডাইঅক্সাইড আর H2O2 এটা হচ্ছে দুর্বল বিরঞ্জক, কি দুর্বল। আচ্ছা, তাহলে এটার ব্যবহার কি বলো তো, এই ক্লোরিনের ব্যবহারটা, বা সবল বিরঞ্জক, মোটা
আঁশ বা সুতার তৈরি, সুতার তৈরি গেঞ্জি ও কাপড়ের ব্লিচিং কাজে, ব্লিচিং কাজে। আর দুর্বলটা কোনটা, মানে দুর্বলগুলো কোথায় ব্যবহার করা হয়? যেমন দেখো সালফার ডাইঅক্সাইডটা লেখো, সালফার ডাইঅক্সাইডটাকে লেখো উল, সিল্ক ও সূক্ষ্ম সুতার, সূক্ষ্ম সুতার ও কাগজের মণ্ডকে বিরঞ্জিত করতে, কাগজের মণ্ডকে বিরঞ্জিত করতে, বিরঞ্জিত করতে সালফার ডাইঅক্সাইড। বুঝতে পারছো? উল, সিল্ক, সূক্ষ্ম সুতার, কাগজের মণ্ডকে বিরঞ্জিত করতে। আর H2O2 কি কাজে ব্যবহার করা হয় জানো? H2O2 বিউটি পার্লারে কালো চুলকে সোনালী করার জন্য। হ্যাঁ, বিউটি পার্লারে গেছো? যাও নাই কোনোদিন? তাহলে এটা হচ্ছে তোমার কি, বিউটি পার্লারে, বিউটি পার্লারে কালো চুলকে সোনালী করার জন্য। ঠিক আছে? তাহলে H2O2 কোন কাজে ব্যবহার করা হয় বলো তো? বিউটি পার্লারে কালো চুলকে সোনালী করতে। মনে থাকবে? ওকে, এখন দেখো আমরা জারক বিজারকের কিছু জিনিস শিখবো, যে কিভাবে আমরা এই পদার্থগুলোকে আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা জারক, দেখো আমরা একটা ছক লিখবো। জারক, এখন জারকের মধ্যে প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা যদি তোমার অ্যাসিডীয় মাধ্যমে যায়, কোন মাধ্যমে? অ্যাসিডীয় মাধ্যমে, অ্যাসিডীয় বা অম্লীয় দ্রবণে যায়। কোথায় যায়? অম্লীয় দ্রবণে। তাহলে এই Mn, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে বলো তো ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। হিসাব করে দেখো +7 হয় কিনা। অক্সিজেন যদি -2 হয় তাহলে এটা +7 হবে অবশ্যই, কারণ পটাশিয়াম +1। সে এখান থেকে হয়ে যায় Mn2+। কি হয়ে যায়? Mn2+। তাহলে বলো তো সেই ইলেকট্রন কয়টা গ্রহণ করে? 5টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে কারা? যারা জারক তারা গ্রহণ করে, আর যারা বিজারক তারা কি? ত্যাগ করে। তাইলে ইলেকট্রন গ্রহণ করে কয়টা? 5টা। কোন দ্রবণে? অম্লীয় দ্রবণে। এটা তোমাদের পড়াইছিলাম ওই যে তুল্য সংখ্যা নির্ণয় করার জন্য, যে যে কটা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে সেটাই তার তুল্য সংখ্যা। তাহলে এর তুল্য সংখ্যা কত? 5। আচ্ছা, এবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন তোমার ক্ষারীয় দ্রবণে যায়, কোন দ্রবণে যায়? ক্ষারীয় দ্রবণ। তখন কি হয় জানো? MnO2 হয়, MnO2। তাহলে এখানে Mn+7, আর এখানে হবে +4। তাহলে কি হয়ে গেছে বলো তো? ইলেকট্রন কটা গ্রহণ করছে? 3টা ইলেকট্রন গ্রহণ করছে, 3টা ইলেকট্রন গ্রহণ। বুঝতে পারছো? আচ্ছা, এই টপিকটা পরে আজকে মোটামুটি শেষ করব। তারপরে আমরা জারণ বিজারণের কৌশল করব, অর্ধবিক্রিয়া, অঙ্ক। এরপরে মূলত বেশিরভাগ হচ্ছে বিক্রিয়া আর অঙ্ক, বিক্রিয়া আর অঙ্ক। থিওরিটিক্যাল মোটামুটি কথাবার্তা আজকে শেষ, প্রায় শেষের দিকে। এই ওদের থিওরিটিক্যাল কথাবার্তা ম্যাক্সিমাম শেষের দিকে। এখন দেখো, এটা গেল। এখন পটাশিয়াম ডাইক্রোমেট একটু বোঝার চেষ্টা করো, এটা কিন্তু জারক, হ্যাঁ। পটাশিয়াম ডাইক্রোমেট,
পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। তো ও যখন অম্লীয় দ্রবণে যায়, কোন দ্রবণে? অম্লীয় দ্রবণে। এখন সে হয়ে যায় ক্রোমিয়াম 3+। কি হয়ে যায়? ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম আছে কয়টা বলো তো? এখানে দুইটা। তাহলে দুই দাও। ঠিক আছে। তাহলে এখন বলো তো এখানে কত হয়ে গেছে? +6। যার মান কত? +6। এইখানে ক্রোমিয়াম কত খেয়াল করো, অক্সিজেন যদি -2 হয়, তাহলে এখানে হয়ে গেছে -14। পটাশিয়াম +1, মানে দুই দুগুণা, দুই অক্ষে দুই, আর বাকি থাকে 6। 6 দুগুণা 12, তাহলে +12 বাকি থাকে। তাহলে এখানে +12 হয়ে গেছে কি? +6। ইলেকট্রন কয়টা গ্রহণ করছে? 6টা ইলেকট্রন গ্রহণ করে। কি করে? 6টা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এটাই তার তুল্য সংখ্যা। যে কটা ইলেকট্রন গ্রহণ করছে সেটাই তার তুল্য সংখ্যা। তাহলে ক্রোমিয়াম আছে কয়টা এটা খেয়াল করতে হবে, এখানে দুইটা আছে, এই জন্য আমরা এখানে দুই দিছি। বুঝতে পারছো? সব হিসাব করতে হবে একসাথে। এরপরে দেখো, এখন খেয়াল করো, আরেকটা দেই। আর পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট অথবা পটাশিয়াম ব্রোমেট, যেটাই হোক না কেন, ক্লোরিন কিন্তু এখানে +5। হিসাব করে দেখো, ব্রোমিনও +5। তাইলে এটা যখন তোমার বিক্রিয়াতে যাবে, বিক্রিয়াতে গেলে কি হয় বলো তো? ক্লোরিন মাইনাস হয়। কি হয়? ক্লোরিন মাইনাস বিক্রিয়াতে গেলে। তাহলে আগে ছিল +5, এখন হয়ে গেছে -1। তার মানে ইলেকট্রন সে গ্রহণ করছে কয়টা? 6টা। খেয়াল করো, 6টা ইলেকট্রন গ্রহণ করছে না? 5টা গ্রহণ করলে 0 হইতো, 5টা গ্রহণ করলে কত হইতো? 0। 6টা গ্রহণ করছে দেখে -1 হয়ে গেছে। জিনিসটা বুঝছো? তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে তুল্য সংখ্যা কত? 6। তারপর দেখো, H2O2 পারক্সাইড, এটা যখন তোমার জারক হিসেবে কাজ করবে, তখন কি হবে বলো তো? তখন এখানে অক্সিজেন -1। কত? -1। কারণ এটা হলো পারক্সাইড। যখন দ্রবণে যাবে তখন হয়ে যাবে সে O2-। তাহলে দেখো তো, -1 থেকে -2 হয়ে গেছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা? একটা ইলেকট্রন গ্রহণ করছে। একটা ইলেকট্রন গ্রহণ করে, শেষ। তারপরে FeCl3 বা Fe3+, যখন দ্রবণে যায় তখন সে হয়ে যায় Fe2+। কি হয়ে যায়? Fe2+, মানে একটা ইলেকট্রন গ্রহণ করে, সেও কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে। বুঝতে পারছো? তাহলে কিভাবে আমরা বিক্রিয়াগুলো মনে রাখবো, মানে এই 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 জিনিসগুলো মনে রাখতে হবে যে কোনটা কোথায় গেলে কি হয়। হ্যাঁ। আচ্ছা, এবার আসলে বিজারক। জারক শেষ, আমরা বিজারকটা পড়ি। লেখা শেষ, মুছে দিলাম কিন্তু। ওকে। বিজারক, বিজারক কোনটা আছে? প্রথমে আমরা পড়বো অক্সালিক অ্যাসিড, সবচেয়ে ইম্পর্টেন্ট অক্সালিক অ্যাসিড। হ্যাঁ, বিজারক। এটা যখন দ্রবণে যায় তখন কি হয় জানো? কার্বন ডাইঅক্সাইড হয়। কি হয়? কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবা, অক্সালিক অ্যাসিড, এখানে একটা আয়ন আছে তার নাম অক্সালেট। এটার নাম অক্সালেট আয়ন। এটার নাম কি আয়ন বলো তো? অক্সালেট আয়ন। অক্সালেট, এটার আয়ন চার্জ কত জানো? -2। অর্থাৎ অক্সালেট আয়নের
বা অক্সালেটের যোজনী টু। যোজনী কত? টু। তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো তো ক্যালসিয়াম অক্সালেটের সংকেতটা লেখো। ক্যালসিয়াম অক্সালেট, এই যে ক্যালসিয়াম অক্সালেট, কারণ কি জানো? ক্যালসিয়াম এবং অক্সালিক দুজনেরই যোজনী দুই, তাহলে কাটাকাটি চলে গেছে। কিন্তু এখানে কেন দুই হয়েছে? কারণ হাইড্রোজেনের যোজনী এক, অক্সালিকের যোজনী দুই, এই জন্য দুই হয়েছে এখানে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এই অক্সালিক অ্যাসিড নিয়ে যেন কোনো সমস্যা না হয় কখনো। এই সোডিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, পটাশিয়াম অক্সালেট অনেক জায়গায় লিখতে বলে। হ্যাঁ, এগুলা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ না। এখন আসো, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন কয়টা আছে এখানে বলো তো? দুইটা, তাহলে এখানে দুই দাও। এখানে হচ্ছে -2 অক্সিজেন। তাহলে অক্সিজেন যদি -2 হয়, এখানে +4 হবে, তাহলে কার্বন। কার্বন কত হবে বলো তো? +4। কি হবে? +4। তাহলে 4 × 2 = 8, এখানে কত হবে? +8। +8। আর কার্বন কত এখানে? কার্বন, কার্বন কত এখানে? এখানে খেয়াল করো তো, অক্সালিক অ্যাসিডে অক্সিজেন যদি -2 হয়, এই হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে এটা হবে কি? +3। কি হবে? +3। তাহলে +3 মানে কি? 3 × 2 = 6, তাহলে এখানে কি? +6। তাহলে +6 থেকে +8 হয়েছে, খেয়াল করো কিন্তু। তোমাকে তোমাকে কিন্তু দুইটা কার্বন হিসাব করতে হবে। দুইটা কার্বনে কি করতে হবে? হিসাব করতে হবে। তাহলে +6 থেকে কি হয়েছে? +8, মানে দুইটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ মান বাড়ে। কি হয়? জারণ মান বৃদ্ধি পায়, মনে থাকবে। তাহলে খেয়াল করো, অক্সালিক অ্যাসিডে কি হয়েছে বলো তো? কার্বন ডাইঅক্সাইড হবে। দ্রবণে গেলে সে অবশ্যই সেখানে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন কয়টা আছে বলো তো? দুইটা। দুইটা দিলাম। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের কত জারণ মান বলো তো? +4। কার্বন আছে কয়টা? দুইটা। তাহলে দুই, 4 × 2 = 8, +8। আর এখানে কত? +6 ছিল। তাহলে +6 থেকে +8 হচ্ছে, কত হবে? তাহলে ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? দুইটা। হয়ে গেল। ফেরাস সালফেট, ফেরাস সালফেট, ফেরাস সালফেট থেকে কি হবে বলো তো? Fe3+ হবে। তাহলে এখানে ছিল 2+, এখানে হয়ে গেছে 3+, তাহলে ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? একটা ইলেকট্রন ত্যাগ করছে। তারপর SnCl2, এটা থেকে SnCl4 হবে। তাহলে এখানে SnCl2, স্টের নাম হচ্ছে +2, এখানে +4, ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? দুইটা। +2 থেকে +4 হয়ে গেছে, মনে থাকবে। তারপরে দেখো, H2S, হাইড্রোজেন সালফাইড। H2S, হাইড্রোজেন সালফাইড। এটা থেকে কি হয় বলো তো? এটা থেকে হয় হলো সালফেট। কি হয়? এটা থেকে হয় তোমার সালফেট। আর একটা হয় সালফার। আচ্ছা, একটা আমরা আগে শিখি, সেটা হচ্ছে তোমার এখান থেকে একটা জিনিস হবে, সালফার হবে। কি হবে? যদি সালফার হয়, এখানে সালফারটা কত? -2। এখানে সালফার 0, কারণ মুক্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে। তাহলে -2 থেকে +0, মানে 0 হয়েছে। তার মানে কি? ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? দুইটা। দুইটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। বুঝতে পারছো? আর যদি, আর যদি তোমার একটা জিনিস কি ছিল, সেটা পরে দেখতেছি, মনে পড়তেছে না। আচ্ছা, আরেকটা দেখি। H2O2, এটা হলো পারক্সাইড। এটা কিন্তু জারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে, দুইটা হিসেবে কাজ করে। তাহলে ও যখন বিজারক হিসেবে কাজ করবে, তখন কি হবে বলো তো? কি হবে? সে হয়ে যাবে অক্সিজেন গ্যাস। তাহলে অক্সিজেন গ্যাস মানে কি? অক্সিজেন এখানে কি 0, এখানে -1। তাহলে ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? একটা। একটা ইলেকট্রন ত্যাগ করছে। একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে যোজনী কত? তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 1। তুল্য সংখ্যা 1, মনে থাকবে।
তো তোমাদের খ নাম্বারের জন্য এই কয়টা প্রশ্ন তোমরা পড়বা নিজেরা। যেটা হচ্ছে একই কোশ্চেন, যেটা হচ্ছে Fe3+ একটি জারক পদার্থ, জারক পদার্থ ব্যাখ্যা করো। তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক পদার্থ ব্যাখ্যা করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক পদার্থ ব্যাখ্যা করো। এটা কিন্তু 2 নাম্বারে অনেক অনেক আসে, মনে থাকবে। আর বিজারকের মধ্যে তোমাকে আসতে পারে যে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড একটি বিজারক পদার্থ ব্যাখ্যা করো। হ্যাঁ, অক্সালিক অ্যাসিড একটি বিজারক পদার্থ ব্যাখ্যা করো। অক্সালিক অ্যাসিড একটি বিজারক পদার্থ ব্যাখ্যা করো। আচ্ছা, কারো কোনো বুঝতে সমস্যা আছে নাকি বলো তো এই টপিকটাতে, একটু বলো। কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলো, এখনই সলভ করে দিব। যে এই টপিকটা, এই জিনিসটা বুঝি নাই, বলো, দ্রুত বলো, খিদা লাগছে আমার। এই সাদিয়া, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, যাও, আল্লাহ হাফিজ।